মেশো বললো একবার ডাকবে ওদের বাড়ি, ডাকলো না এখনো। Yes, thank you, যাবে। গুড মর্নিং ক্লাস, আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে ফুড এসআই এবং পিএসসি ক্লার্কশিপের এক্সামটা আসতে চলেছে, তার জন্য ম্যাথের উপর থেকে আজ 7 নম্বর ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি ম্যাথের ক্লাস অনেকগুলো হয়ে গেছে এবং তোমাদের জিকে জিএস এর প্রায় 27 থেকে 28টা ক্লাস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, ওপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, সেটার উপর ক্লিক করো, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে লিঙ্কগুলো প্রোভাইড করা আছে। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস ক্লাস যেগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো পরপর দেখে নিতে পারবে। তো শুরু করছি আজকে 7 নম্বর ক্লাস। ক্লাসের শুরুতে আবারও বলছি, ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখার পর যে অঙ্কগুলো আজকের ক্লাসে থাকছে সেগুলো অবশ্যই বাড়িতে কিন্তু 3 থেকে 4 বার প্র্যাকটিস করবে। তো শুরু করছি আজকে 7 নম্বর ক্লাস। আজকের ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখো, এখানে একটা সরল আছে। তো সরলের মান কিন্তু বার করতে বলবে এবং তোমাদের 50টা কোশ্চেনের মধ্যে ধরতে পারো যে একটা কিংবা দুটো সরল কিন্তু থাকতে পারে। তো এখানে দেখো ইজি সরল আছে। ফার্স্টে আছে দেখো 4টে হাফের যোগফল ব্র্যাকেটের মধ্যে আছে। আচ্ছা, সরলের নিয়ম কি, কিভাবে সলভ করতে হয়? বটমাস রুল আমরা প্রত্যেকে জানি। বি ফর ব্র্যাকেট, তারপর ও ফর কি অফের কাজ, ডি ফর ভাগের কাজ অর্থাৎ ডিভিশনের কাজ, তারপর বটমাস, এম ফর মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণের কাজ, তারপর হলো অ্যাডিশনের কাজ, তারপর হলো সাবট্রাকশনের কাজ। তাহলে এই পদ্ধতিতেই কিন্তু আমরা সরলগুলো করব। তো এখানে দেখো ফার্স্টে ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে, ব্র্যাকেটের মধ্যে কি আছে, 4টে হাফের যোগফল। তো 4টে হাফের যোগফল মানে কি, হাফ ইন্টু 4 আমরা লিখতে পারি। তো হাফ ইন্টু 4 করলে এখান থেকে কাটাকুটি করো, কাটাকুটি করলে এখান থেকে হচ্ছে কত, 2। তাহলে ব্র্যাকেটের মধ্যে আমরা ভ্যালু পেয়ে গেলাম কত, ব্র্যাকেটের মধ্যে ভ্যালু পেয়ে গেলাম আমরা 2। তো 2 বাইরে কি আছে, ভাগ আছে, ভাগ কত, হাফ আছে। নিচের দিকে খেয়াল করো, নিচে কি আছে, নিচে আছে এখানে 1/4, এইভাবে কটা, 5টা 1/4 যোগফল, তারপরে আছে ভাগ। এখানে কিন্তু কোনো ব্র্যাকেট নেই। ব্র্যাকেট নেই যেহেতু, তাহলে সেই অনুযায়ী আগে ভাগের কাজ হবে। সুতরাং এইটুকু কাজ আমাদের আগে হবে। তো 1/4 যদি আমরা 1/4 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো, আমরা পাবো কিন্তু 1। যেমন 2কে 2 দিয়ে ভাগ করলে 1 পাই, 3কে 3 দিয়ে ভাগ করলে 1 পাই, তেমনি 1/4কে 1/4 দিয়ে ভাগ করলে আমরা এখান থেকে পাচ্ছি কত, 1। আর আগে আছে কটা 1/4, আগে আছে 4টে 1/4। তাহলে 4টে 1/4 এর যোগফল কি হবে, 4 ইন্টু 1/4। কাটাকুটি করলে এখান থেকেও থাকছে কত, এখান থেকেও থাকছে 1। এবার এটাকে এখান থেকে সলভ করব, 2 ভাগ 2, 2 ভাগ হাফ, সরি 2 ভাগ হাফ মানে কি, হাফটা উপরে উঠে যাবে, মানে 2টা উপরে উঠে যাবে, উপরে উঠে 2 এর সঙ্গে গুণ হয়ে যাবে। আর নিচে কি থাকছে, নিচে থাকছে 1 প্লাস 1। তাহলে উপরে থাকছে কত, 2 2 4, নিচে হচ্ছে কত, 2। কাটাকুটি করো, কাটাকুটি করলে এখান থেকে অ্যান্সার পাচ্ছ কত, 2। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। এখানে এখানে 4টে ভগ্নাংশ দেওয়া আছে। বলছে যে প্রদত্ত ভগ্নাংশগুলোর মধ্যে কোনটা সর্ববৃহৎ, কোনটা সব থেকে বড়। চেক করার নিয়ম কি বলেছিলাম, দুটো করে ভগ্নাংশ নাও, 8 এর 6 এবং প্রথম দুটো নিচ্ছি 8 এর 6 এবং 6 এর 4। কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে 4 8টা কত হচ্ছে, 32। আর এখানে কোনাকুনি গুণ করলে 6 6 কত হচ্ছে, 36। কোনটা বড়, 32 বড় না 36 বড়? তো 36 বড়। সুতরাং 6/4 এই ভগ্নাংশটা কিন্তু বড়, অর্থাৎ এই দুটোর মধ্যে 8 এর 6 আর 6 এর 4 এর মধ্যে বড় কোনটা, বড় হলো 6 এর 4। তো 8 এর 6 যেহেতু ছোট, এটাকে আমি কনসিডার করব না, 6 এর 4 কে কনসিডার করছি। পরে নিচ্ছি আবার 6 এর 4, তারপরে নিচ্ছি আমি আবার 5 এর 3। এর দুটোর মধ্যে কোনটা বড় কম্পেয়ার করব। একইভাবে কি বললাম, কোনাকুনি গুণ করো, 6 আর 3 কোনাকুনি গুণ করলে 18, 4 আর 5 কোনাকুনি গুণ করলে 20। 18 বড় না 20 বড়? 20 বড়। তো 20 যেহেতু বড়, তাহলে 5 এর 3 ভগ্নাংশটা কিন্তু বড়। অর্থাৎ এই দুটো ভগ্নাংশের মধ্যে, অর্থাৎ 6 4 5 3 এর মধ্যে বড় কোনটা, বড় 5 3। তাই 6 4 এখান থেকে বাদ হয়ে গেল, 5 3 এখনো পর্যন্ত বড়। এবার কম্পেয়ার করব 5 3 আর লাস্ট পড়ে আছে 9 5। এখানেও কোনাকুনি গুণ করব, কোনাকুনি গুণ করে দেখো, এখানে হচ্ছে 5 5 25, এখানে 3 9 কত হচ্ছে, 27। 25 বড় না 27 বড়? 27 বড়। সুতরাং 9 5 এই ভগ্নাংশটা কিন্তু সব থেকে বড়। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। এখানে আছে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামার গোলকের গলিয়ে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কটি গোলক তৈরি করা যাবে। ভালো কোশ্চেন। এখানে কি বলেছে দেখো, 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা তামার গোলক, সেই তামার গোলককে গলিয়ে কি করছে, 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কতগুলো গোলক তৈরি করা যাবে সেটাই এখানে বার করতে বলেছে। ইম্পর্টেন্ট কোশ্চেন, এক্সামে কিন্তু এই টাইপের কোশ্চেন তোমরা পাবে। তো ফার্স্টে দেখো, গোলকের
গোলকের আয়তনের সূত্র কি? তো গোলকের আয়তন, বৃত্ত নয়, কি বলছি, গোলক, ইংলিশে কি বলা হয়, স্ফিয়ার। গোলকের আয়তন, গোলকের আয়তনের সূত্র কি? গোলকের আয়তনের সূত্র আমরা প্রত্যেকেই জানি 4/3 পাই আর কিউ, যেখানে আর কি, আর হলো ব্যাসার্ধ। আর গোলকের যদি বলা হয় সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল দুটোই কিন্তু একই হয়। তো সমগ্র তলের ক্ষেত্রফল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হয়? 4 পাই আর স্কোয়ার। এবার এখানে দেখো, বড় যে গোলকটা ছিল, যার ব্যাসার্ধ ছিল 6 সেন্টিমিটার, তার আয়তন ফার্স্টে বার করি। তার আয়তন কি হবে? সূত্র থেকে 4/3 পাই আর কিউ, আর কিউ মানে কি, অর্থাৎ ব্যাসার্ধ মানে কত বলা আছে, 6 সেন্টিমিটার, অর্থাৎ ইন্টু কত, 6 এর কিউ। এটা হলো বড় গোলকের আয়তন। এই বড় গোলকটাকে গলিয়ে এবার কি করছে, 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট ছোট ছোট গোলক বানাচ্ছে। তো আমি ধরে নিচ্ছি এক্সটা ছোট ছোট গোলক বানাচ্ছে। তো একটা 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত হবে? একইভাবে বার করব, 4/3 পাই কত, 2 এর কিউব, কারণ ব্যাসার্ধ কত বলা আছে, এখানে বলাই আছে দেখো 2 সেন্টিমিটার। তাহলে একটা ছোট গোলকের আয়তন এখান থেকে পেয়ে গেলে এরকম কতগুলো গোলক তৈরি করা যাবে, এক্সটা গোলক তৈরি করা যাবে। তাহলে এক্স যদি আমি এখানে গুণ করে দিই, তাহলে সেটা কি হয়ে যাবে, বড় গোলকের আয়তনের সমান হয়ে যাবে। তাই এখান থেকে সমান করে দিলাম। এবার এখান থেকে কাটাকুটি করো, কাটাকুটি করলে এক্স এর ভ্যালু পেয়ে যাবে। তো 4/3 পাই এখান থেকে কেটে গেল, এখান থেকেও কেটে গেল। এখানে থাকছে কত, 6 এর কিউব, আর এখানে থাকছে 2 এর কিউব। 2 এর কিউব এই সাইডে নিচে নেমে আসলো, ইকুয়াল টু এক্স, অর্থাৎ এক্স এর সমান বলতে পারি 6/2 এর হোল কিউব। 2 আর 6 কাটাকুটি করলে এখান থেকে 3 হচ্ছে, অর্থাৎ 3 এর কিউব মানে কত হচ্ছে, এক্স এর ভ্যালু হচ্ছে 27। তাহলে কতগুলো গোলক তৈরি করা যাবে? 27টা গোলক তৈরি করা যাবে। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। এক ব্যক্তি তার কাছে সঞ্চিত যে টাকাটা আছে, এই টাইপের কোশ্চেন কিন্তু অলরেডি পড়িয়েছি, এর আগে যে 6টা ক্লাস হয়েছে সেই ক্লাসের মধ্যেই কিন্তু পড়ানো হয়েছে। তো এখানে দেখো বলেছে যে এক ব্যক্তি তার কাছে সঞ্চিত টাকার 20% তার বড় ছেলেকে দিল, অবশিষ্টের 30% ছোট ছেলেকে দিল, বাকি যে টাকাটা পড়ে থাকছে তার 10% তিনি সেবামূলক কাজকর্মে দান করার পর যদি তার কাছে এত টাকা পড়ে থাকে, তবে শুরুতে তার কাছে কত টাকা ছিল? ইজি কোশ্চেন, আগে করিয়েছি, আবারও এখান থেকে করাচ্ছি। ধরে নিচ্ছি শুরুতে তার কাছে এক্স টাকা ছিল। এবার যদি সে 20% টাকা বড় ছেলেকে দিয়ে দেয়, তাহলে পড়ে থাকছে কত টাকা? 80% টাকা। তাহলে এক্স এর 80% টাকা অবশিষ্ট থাকছে। তাহলে অবশিষ্ট টাকার পরিমাণ বড় ছেলেকে দেওয়ার পর এখন হলো কিন্তু এক্স ইন্টু 80/100। 80/100 কোন রকম, কেন? কারণ এক্স টাকার 80%। একইভাবে তারপর বলছে দেখো, অবশিষ্ট যে টাকাটা পড়ে আছে, এই যে অবশিষ্ট পড়ে আছে এর 30% ছোট ছেলেকে দিচ্ছে। তো 30% যদি ছোট ছেলেকে দিয়ে দেয়, তাহলে পড়ে থাকছে কত? 100 এর থেকে 30% বিয়োগ করে দাও, পড়ে থাকছে কত পার্সেন্ট? 70%। তাহলে এখন অবশিষ্ট টাকার পরিমাণ কত? এর সাথে 70/100 অর্থাৎ 70% গুণ করো, অবশিষ্ট টাকা পেয়ে যাচ্ছ। তারপর বলছে দেখো, যে অবশিষ্ট টাকাটা পড়ে থাকছে সেই টাকার 10% সেবামূলক কাজকর্মে সে দিচ্ছে। তো সেবামূলক কাজকর্মে যদি 10% টাকা দিয়ে দেয়, তাহলে আবার বাকি থাকছে কত? তো 100-র মধ্যে 10% দিয়ে দিচ্ছে, থাকছে কত? 90%। তাহলে 90/100 এখানে গুণ করো। গুণ করার পর এবার এখানে দেখতে পাচ্ছ যে অবশিষ্ট যে টাকাটা এই বড় ছেলে, ছোট ছেলে এবং সেবামূলক কাজকর্মে দেওয়ার পর তার পড়ে থাকছে কিন্তু এত টাকা, সেটারই ভ্যালু এখানে বলে দিয়েছে কত? 10,080 টাকা, 10080। তো এবার এখান থেকে কাটাকুটি করো, কাটাকুটি করলে এখান থেকে ইজিলি অ্যান্সার পেয়ে যাবে। এখানে ডবল শূন্য কাটলো, এই শূন্য এই শূন্য এখান থেকে কেটে গেল। এবার এখান থেকে কাটাকুটি করো, 9 দিয়ে কাটো ফার্স্টে, 9 দিয়ে কাটলে 9 1 কে 9, 1 থাকছে, আবার 9 1 কে 9, এখানে 1 8, 9 2 18। তারপর দেখো 7 দিয়ে কাটছে, 7 1 কে 7, 4 6 7 42। তারপরে দেখো 80 দিয়ে কাটলে হচ্ছে কত? 80 দিয়ে কাটলে 2। এবার এক্স এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? 2, আর এই 100 দুটোর ডান সাইডে গুণ হয়ে যাবে। তাহলে গুণ হলে হবে কটা? 4টে শূন্য, অর্থাৎ 20,000 টাকা। অ্যান্সার আসছে অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। একজন মা এবং তার 6 ছেলের গড় বয়স কত বলেছে? 12 বছর বলেছে। অর্থাৎ মা এবং তার 6টা ছেলে, 6 জন মিলে টোটাল গড় বয়স কত বলেছে? 12 বছর করে গড় বয়স বলেছে।
তাহলে যদি আমি টোটাল বয়স বার করি তাহলে কি গুণ করতে হবে, এর সঙ্গে 7 গুণ করতে হবে, কারণ 6টা ছেলে এবং একজন মা, টোটাল পার্সেন্ট কটা, টোটাল পার্সেন্ট 7। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব কি, এখান থেকে আমরা পেয়ে যাব টোটাল টোটাল বয়স পেয়ে যাব মা এবং 6টা ছেলের। এবার এখান থেকে বলেছে দেখো যে মায়ের বয়স বাদ দিলে সেই গড় 5 বছর করে কমে যায়। অর্থাৎ মায়ের বয়স যদি বাদ দেই তাহলে গড় আগে কত ছিল, গড় বয়স ছিল 12 বছর, এখন গড় বয়স কমে যাচ্ছে কত, গড় বয়স কমে যাচ্ছে 5 বছর করে। অর্থাৎ এখন গড় বয়স হচ্ছে কত, এখন গড় বয়স হচ্ছে 7 বছর করে। এবং মা যদি বাদ চলে যায় তাহলে এই যে 7 বছর করে গড় বয়স, এটা কাদের গড় বয়স, 6টা ছেলের গড় বয়স, অর্থাৎ 6 সনের কিন্তু গড় বয়স। তাহলে 6টা ছেলের যদি আমি মোট বয়স বার করি, মোট বয়স কত হবে, 6টি ছেলের মোট বয়স কত হবে, 6 × 7 বছর করে, তাহলে 6 সাথে 42 বছর হবে 6টা ছেলের মোট বয়স। আর আগে মা এবং ছেলের মোট বয়স ছিল 7 × 12 মানে 7 12 84 বছর। জানতে চাইছে কি, জানতে চাইছে মায়ের বয়স কত, তাহলে মায়ের বয়স আগে মা সমেত 6টা ছেলের বয়স ছিল 84, তার থেকে 6টা ছেলের বয়স বিয়োগ করে দাও, পেয়ে যাবে মায়ের বয়স। তো এখান থেকে 2, এখান থেকে 4, অ্যান্সার হবে কি 42 বছর। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করা আছে। তোমরা এখন যে ক্লাসটা করছো সেটা হলো ফুড এসআই এবং পিএসসি ক্লার্কশিপ স্পেশাল ক্লাস, ম্যাথের ক্লাস। এছাড়া এই চ্যানেলে অন্যান্য যে এক্সামের নামগুলো তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য এই চ্যানেলে সিলেবাস ওয়াইজ সম্পূর্ণ ফ্রিতে লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং তোমরা পরবর্তীতেও কিন্তু ক্লাসগুলো দেখে নিতে পারবে। আর যে এক্সামগুলো নাম এখানে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু আমাদের আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ক্রিয়েট করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট যে কখন কোন ক্লাস হবে, কোন দিন কোন ক্লাস হবে, বা ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা, বা কোনো এক্সাম ওরিয়েন্টেড কোনো ইনফরমেশন থাকলে, অ্যাডমিট কার্ড কবে রিলিজ হচ্ছে বা নোটিফিকেশন কোনো এক্সামের বার হলে সবকিছুই কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হয়। তো এই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে যুক্ত হওয়ার জন্য নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9933434203, এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র ইনফর্ম করবে, তাহলে তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে অ্যাড করিয়ে নেওয়া হবে। এছাড়া এখানে আরো একটা ইনফরমেশন দেওয়ার আছে, তোমরা এখন বর্তমানে যে চ্যানেলটাতে ক্লাসটা দেখছো, চ্যানেলের নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলে প্রত্যেকটা এক্সামের জন্য জিকে জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং অ্যান্ড ইংলিশের ক্লাস প্রোভাইড করা হয় সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেলে। এছাড়া এখন কিন্তু যেহেতু সামনে এক্সামটা আসতে চলেছে ফুড এসআই এবং পিএসসি ক্লার্কশিপে, তাই ম্যাথের জন্য শুধুমাত্র টার্গেট যে ব্যাচটা, সেই ব্যাচটাও কিন্তু এই চ্যানেলে চলছে। এছাড়া বাকি যে ম্যাথের ক্লাস সেটা আমাদের প্রোভাইড করা হয় আমাদের আরেকটা নতুন চ্যানেলের নাম হলো ম্যাথস বাই সন্তু স্যার। তাই প্রত্যেককে বলছি চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে রাখো এবং রেগুলার বেসিসে তোমাদের সামনের এক্সামের জন্য এই চ্যানেল দুটো থেকে প্রিপারেশন নিতে থাকো। চলে আসো পরের কোশ্চেন। 3 ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত বলে দিয়েছে 4:7:9। 8 বছর আগে ওদের বয়সের যোগফল ছিল কত বলেছে, 56। তাহলে ওদের বর্তমান বয়স কত, তো বর্তমান বয়সের অনুপাত বলেছে 4:7:9। তাহলে আমি ধরে নিই বর্তমান বয়স কি 4x, 7x আর 9x। তাহলে তিনজনের বর্তমান বয়সের যোগফল, এগুলোকে যোগ করে দিলে পেয়ে যাচ্ছ কত, যোগ করলে পাচ্ছ 9 আর 7 16, 16 আর 4 কত হচ্ছে 20x। তাহলে তিনজনের বর্তমান বয়স কত, তিনজনের বর্তমান বয়সের সমষ্টি হলো 20x বছর। এবার বলছে 8 বছর আগে, তাহলে 8 বছর আগে যদি হয় তাহলে যার বয়স 4x ছিল, তাহলে 8 বছর আগে তার বয়স কি হবে, এই 4x থেকে 8 বছর কম হবে। একইভাবে 7x থেকে 8 বছর কম হবে, একইভাবে 9x থেকেও 8 কম হবে। তাহলে কটা 8 কম হলো, 3টে 8 বছর করে কম হবে, তাহলে 3 8 24 বছর কিন্তু মাইনাস হবে। তাহলে 20x থেকে আমি যদি 8 × 3 মানে 3 8 24 বছর যদি বিয়োগ করে দিই, তাহলে আমরা পাবো কি 8 বছর আগে তাদের বয়সের সমষ্টি, সেটাই কোশ্চেনে বলা আছে কত, 56 বলা আছে। তাহলে 20x সমান কত, এখান থেকে x এর ভ্যালু পেয়ে যাবে 20x সমান এখানে 56 + 24, 56 আর 4 60 আর 20 যোগ করলে কত হচ্ছে 80।
তাহলে 20x মানে 80, x এর ভ্যালু কত হবে, x এর ভ্যালু পাবে 4। এবার এখানে বলেছে ওদের বর্তমান বয়স কত, তাহলে ওদের বর্তমান বয়স কিভাবে পাবে, এই যে বর্তমান বয়স ধরে নিয়েছিলে 4x 7x 9x, এখানে x এর ভ্যালু পুট করে দাও। তাহলে 4x এ যদি আমি 4 বসাই মানে x এর ভ্যালু 4 বসিয়ে দিই, তাহলে পেয়ে যাবো 4 এ 4 16, 4 7 28 আর 4 9 কত 36 বছর, 16 28 36 বছর আছে কোথায়, অপশন নাম্বার সি তে। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। একটি চৌবাচ্চার নিচে একটা কি আছে, ছিদ্র আর রয়েছে যা দিয়ে জল পড়ছে। একটি কল 3 ঘন্টায় চৌবাচ্চাটা ভর্তি করতে পারে। নিচের ছিদ্রটা 5 ঘন্টার মধ্যে সম্পূর্ণ চৌবাচ্চাটাকে খালি করতে পারে। আচ্ছা, যা বলেছে আগে এখানে লিখে নি। ধরে নি এ নল দ্বারা চৌবাচ্চাটা ফিল হচ্ছে, কত ঘন্টায় ফিল হচ্ছে, 3 ঘন্টায় ভর্তি হচ্ছে। আরেকটা নল যেটা ছিদ্র, সেটাকে আমি ধরে নিচ্ছি বি নল, এই ছিদ্র দ্বারা জল বেরিয়ে যাচ্ছে। যদি সম্পূর্ণ চৌবাচ্চা থাকে তাহলে খালি হতে সময় লাগছে কত, 5 ঘন্টা সময় লাগছে। এবার বলছে যদি কল এবং ছিদ্র উভয়ই খোলা থাকে তবে খালি চৌবাচ্চা ভর্তি হতে কত সময় লাগবে। এই টাইপের কোশ্চেন এক্সামে পাবে, ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এখানে কিছুই না, এর আগেও করিয়েছি এই টাইপের কোশ্চেন। ফার্স্টে এখানে লসাগু নেবে, 3 আর 5 এর লসাগু কত হবে, লসাগু হবে 15। এটাই হবে ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি, তাই আমি উপরে টিসি লিখলাম। টিসির ফুল ফর্ম হলো টোটাল ক্যাপাসিটি। এবার এখান থেকে পেয়ে যাবে এর এফিসিয়েন্সি, কিভাবে পাবে, 15কে 3 দিয়ে ভাগ করো, এর এফিসিয়েন্সি পাবে 5, বি এর এফিসিয়েন্সি পাবে একইভাবে 15কে 5 দিয়ে ভাগ করলে 3। এবার খেয়াল রাখবে এখানে প্লাস আর মাইনাস আমি এই কারণে লিখেছি, প্লাস লেখার অর্থ হলো এ পাইপটা 5 ইউনিট করে জল ফিল করছে প্রত্যেক ঘন্টায়, আর বি পাইপটা কি করছে 3 ইউনিট করে জল কিন্তু খালি করছে। অর্থাৎ এ আর বি দুজন যদি একসাথে খোলা থাকে তাহলে প্রত্যেক ঘন্টায় কত ইউনিট করে জল ফিল হচ্ছে, এ ফিল করছে 2 ইউনিট, কিন্তু বি ফিল করছে, বি কিন্তু খালি করে দিচ্ছে 3 ইউনিট করে। অর্থাৎ টোটাল ফিল হচ্ছে কত ইউনিট, টোটাল ফিল হচ্ছে 2 ইউনিট করে জল ফিল হচ্ছে। এবার বলছে যে তবে খালি চৌবাচ্চা যদি দুটো নল একসাথে খোলা থাকে তাহলে খালি চৌবাচ্চাটা সম্পূর্ণ ভর্তি করতে কত সময় লাগবে। তাহলে ট্যাঙ্কের ক্যাপাসিটি কত, সময় কতক্ষণ লাগবে, এখান থেকে পেয়ে যাবে ট্যাঙ্কের ক্যাপাসিটি এবং যে ইউনিট করে জল ফিল হচ্ছে অর্থাৎ টোটাল এফিসিয়েন্সি। তাহলে ট্যাঙ্কের ক্যাপাসিটি কত, 15 ইউনিট, 2 ইউনিট করে ফিল হচ্ছে, তাহলে কত সময় লাগবে, 15/2 ঘন্টা টাইম লাগবে, অর্থাৎ 7.5 আওয়ার, 7.5 ঘন্টা টাইম লাগবে। আছে দেখো অপশন নাম্বার সি তে। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। 36টি কমলা লেবু বিক্রি করার পর একজন বিক্রেতার 4টি কমলা লেবু বিক্রয় মূল্য ক্ষতি হয়, তার ক্ষতির শতকরা হিসেব হলো কত, মানে তার কত পার্সেন্ট ক্ষতি হচ্ছে। তো এখানে কি করছে, 36টা কমলা লেবু বিক্রি করছে, বিক্রি করার পর সেই বিক্রেতা দেখছে যে 4টে কমলা লেবুর বিক্রয় মূল্যের সমান কিন্তু তার ক্ষতি হচ্ছে। তো এখানে আমি ফার্স্টে কি করব, ফার্স্টে আমি ধরে নিচ্ছি যে একটা কমলা লেবুর বিক্রয় মূল্যকে ইংলিশে বলা হয় সেলিং প্রাইস, তাই আমি এখানে এসপি লিখলাম। আমি ধরে নিচ্ছি সেটা 1 টাকা, অর্থাৎ একটা কমলা লেবু কত টাকায় বিক্রি করছে, 1 টাকায় বিক্রি করছে। তাহলে আমি যদি বলি যে 36টা কমলা লেবু তাহলে কত টাকায় বিক্রি করবে, তাহলে একটা কমলা লেবু যদি 1 টাকায় বিক্রি করে তাহলে 36টা কমলা লেবু 36 সাথে 1 গুণ করলে 36 টাকায় তাহলে তাকে বিক্রি করতে হবে। একইভাবে এখানে বলছে দেখো যে 36টা কমলা লেবু বিক্রি করার পর তার 4টে কমলা লেবুর বিক্রয় মূল্য হিসেবে যেটা সেই 4টে কমলা লেবুর যে দাম সেই দামে কিন্তু তার ক্ষতি হয়। তাহলে 4টে কমলা লেবুরও বিক্রয় মূল্য এখানে বার করে নাও। 4টে কমলা লেবুর বিক্রয় মূল্য কত, 4টে কমলা লেবুর বিক্রয় মূল্য কিন্তু 4 টাকা, এবং এই 4 টাকা তার কিন্তু ক্ষতি হয়, সেটা কোশ্চেনেই বলা আছে। অর্থাৎ তার ক্ষতি হয় কত, ক্ষতি হয় 4 টাকা। তাহলে 36 টাকায় সে বিক্রি করছে, 4 টাকা ক্ষতি হয়, অর্থাৎ ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য অর্থাৎ কস্ট প্রাইস, যাকে শর্টে ইংলিশে বলা হয় সিপি। তো কস্ট প্রাইস কত, যে টাকায় বিক্রি করছে 36 টাকা এবং যত টাকা ক্ষতি হচ্ছে সেটা দুটোকে যোগ করে দাও, অর্থাৎ তার ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হলো 40 টাকা। তো ক্রয় মূল্য 40 টাকা, বিক্রি করছে 36 টাকায়, সেই কারণে সে বলছে যে 4টে কমলা লেবুর অর্থাৎ 4 টাকা কিন্তু তার ক্ষতি হচ্ছে। এবার এখানে তার ক্ষতির পার্সেন্টেজ বার করতে হবে, অর্থাৎ লস পার্সেন্টেজ। তো ক্ষতির পার্সেন্টেজ সমান কি,
ক্রয় মূল্য অর্থাৎ কস্ট প্রাইস ওপরে কি ওপরে হবে কত টাকা লস হয়েছে ইন্টু 100, অর্থাৎ কস্ট প্রাইস কত, কস্ট প্রাইস 40 টাকা, তার লস হয় 4 টাকা, একের মধ্যে কত 100-র মধ্যে কত, এখান থেকে 4 দিয়ে কাটলে 10 আর 10 100 কাটলে এখানে 10, অর্থাৎ ক্ষতি হচ্ছে কত, ক্ষতি হচ্ছে 10%। অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার। চলে আসো পরবর্তী কোশ্চেনে। একটি বস্তুর চিহ্নিত মূল্যের 30% ছাড় পেয়ে এক্স ওই বস্তুটা 8,750 টাকায় বিক্রি করায় দেখা গেল সে তার ক্রয় মূল্যের 25% লাভ করেছে। বস্তুটার চিহ্নিত মূল্য কত ছিল, অর্থাৎ মার্কস প্রাইস কত ছিল। কোশ্চেনটা ভালো কোশ্চেন এবং ইজি কোশ্চেন, এবং কনফিউজ করার জন্য কিন্তু কোশ্চেনটা দেওয়া হয়েছে। এখানে দেখো কনফিউজ কোথায় হবে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এখানে বলেছে যে একটা বস্তুর চিহ্নিত মূল্য অর্থাৎ মার্ক প্রাইস, যাকে শর্টে বলা হয় এমপি, তো মার্ক প্রাইস থেকে 30% ছাড় দিয়ে বস্তুটাকে বিক্রি করছে কত, বিক্রি করছে 8,750 টাকা। তাহলে 8,750 টাকাটা কি, এটা হলো সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য। এবার বিক্রয় করার পর দেখা গেল সে ক্রয় মূল্যের ওপর 25% লাভ করছে। জানতে চাইছে এখানে মার্ক প্রাইস কত। তো ইজি কোশ্চেন, মার্ক প্রাইস আমি এখানে ধরে নিলাম মার্ক প্রাইস এক্স টাকা। তো এক্স টাকার ওপরে 30% ছাড় দিচ্ছে, 30% যদি ছাড় দেয় তাহলে বিক্রি করছে কত, 100 থেকে 30% বিয়োগ করে দাও, অর্থাৎ 70% দামে বিক্রি করছে। তাহলে এক্স এর 70% মানে কি, এটা হবে সেলিং প্রাইস। সেলিং প্রাইস দেখো এখানে বলা আছে 8,750, বসাও, এখান থেকে কাটাকুটি করো, করলে অ্যান্সার বেরিয়ে যাবে। 8 দিয়ে ভাগ করলে, সরি 7 দিয়ে ভাগ করলে 7 একে 7, 7 দুয়ে 14, 14 হলে এখানে 3 থাকছে, 5 7 35। তো অ্যান্সার হবে এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হবে 12,500 টাকা। অর্থাৎ তার মার্ক প্রাইস অর্থাৎ চিহ্নিত মূল্য কত ছিল, চিহ্নিত মূল্য ছিল 12,500 টাকা। তো এখানে অ্যান্সার কি হবে, দেখো কোনো অপশনে নেই, তো অ্যান্সার হবে ওপরের কোনোটা নয়। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এখানে কনফিউজ করার জন্য কেন বললাম, কনফিউজ করার জন্য বললাম এই কারণে, এখানে এই যে ক্রয় মূল্যের উপর 25% লাভ হচ্ছে, এটা কিন্তু তোমার অঙ্কে সলভ করার জন্য কোনো কাজে লাগবে না, সেই কারণেই কিন্তু কনফিউজ করার জন্য একটা এক্সট্রা লাইন এখানে প্রোভাইড করা আছে, যাতে করে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের টাইম বেশি লাগে। তো চলে আসো পরের কোশ্চেন। একজন লোকের কাছে কিছু মুরগি এবং কয়েকটা গরু আছে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং বহুবার এক্সামে কিন্তু এই কোশ্চেন রিপিট হয়েছে। বলছে একজন লোকের কাছে কিছু মুরগি আছে এবং কয়েকটা গরু আছে, যদি তাদের মাথার সংখ্যা আর পায়ের সংখ্যা দেওয়া আছে এত এত, তাহলে লোকটার কাছে কতগুলো মুরগি আছে, বা যদি জানতে চাইছো কতগুলো গরু আছে, ইজিলি বার করা যাবে। তো যেটা জানতে চাইবে সেটাকে এক্স ধরে নাও। তো ধরে নিচ্ছি সেই লোকের কাছে মুরগি আছে, সেই লোকের কাছে মুরগি আছে কটা, মুরগি আছে আমি ধরে নিলাম এক্সটা। তাহলে গরু আছে কটা, গরু আছে কটা। তো মুরগি যদি এক্সটা হয়, গরুর সংখ্যা কটা হবে, গরুর সংখ্যা হবে 48 মাইনাস এক্সটা। কেন 48 লিখলাম, 48 লিখলাম এই কারণে, এখানে দেখো বলেছে মাথার সংখ্যা কটা, মাথার সংখ্যা হলো 48টা। তো মুরগির কটা মাথা হয়, মুরগিরও একটা মাথা, গরুরও কটা মাথা হয়, গরুরও কিন্তু একটা মাথা হয়। কিন্তু মুরগির পায়ের সংখ্যা কটা, পায়ের সংখ্যা হয় দুটো, গরুর পায়ের সংখ্যা হয় 4টে। তো এটা যেহেতু আলাদা, এটাকে আমি কাউন্ট করছি না, আমি ধরবো গরু বা মুরগির মাথা কটা করে, একটা করে মাথা। তো একটা করে মাথা যখন, তাহলে কাউন্ট একটা করেই হবে। তাহলে একটা করে যদি কাউন্ট হয়, তাহলে টোটাল মুরগি এবং গরুর সংখ্যা কটা, টোটাল মুরগি আর গরুর সংখ্যা হবে 48টা। সেই কারণে মুরগি এক্সটা ধরেছি, গরু আমি টোটাল সংখ্যা থেকে এক্সটা মুরগি বিয়োগ করে দিয়েছি, অর্থাৎ 48 মাইনাস এক্স ধরেছি। এবার এখানে খেয়াল করো, এখানে টোটাল পায়ের সংখ্যা বলা আছে কত, 140টা। তো এক্সটা মুরগি, এক্সটা মুরগির যদি পা, প্রত্যেকটা মুরগির পা যদি দুটো করে হয়, তাহলে এক্সটা মুরগি পায়ের সংখ্যা 2 ইন্টু এক্স, 2xটা। একইভাবে প্রত্যেকটা গরুর পায়ের সংখ্যা কটা, প্রত্যেকটা গরুর পায়ের সংখ্যা 4টে করে, গরুর সংখ্যা কটা 48 মাইনাস এক্স, এর সঙ্গে গুণ করে দাও 4, এই দুটো যোগ করলে টোটাল পায়ের সংখ্যা পেয়ে যাবে। সেটাই দেখো এখানে কোশ্চেনে বলা আছে 140। এখান থেকে সলভ করো, এক্স এর ভ্যালু সলভ করলেই কিন্তু অ্যান্সার বেরিয়ে আসবে। তো এখান থেকে 2x, এখানে 48 এর সঙ্গে 4 গুণ করলে হবে 4 32, হাতে 3, আর 4 4 16, আর 3 কত হচ্ছে 19, 192 মাইনাস কত হচ্ছে 4x ইকুয়াল টু 140। এখান থেকে ক্যালকুলেট করলে মাইনাস 2x, 192 সমানের ডান সাইডে গেলে এখান থেকে হবে কত, মাইনাস 52।
এক্স এর ভ্যালু কত হবে, মাইনাস মাইনাস উঠে গেল, 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 26টা। অর্থাৎ মুরগির সংখ্যা কটা ছিল, মুরগির সংখ্যা ছিল 26টা। গরুর সংখ্যা যদি জানতে চাইতো তাহলে 48 থেকে এক্স বিয়োগ করে দেবো, 48 মাইনাস 26 করে দেবো, অ্যান্সার হয়ে যাবে কত 2। আর এখানে থাকছে কত 2, 22টা গরু আর 26টা কি মুরগি ছিল। ইম্পর্টেন্ট কোশ্চেন, খেয়াল রাখবে ভালোভাবে, এই কোশ্চেনটা প্র্যাকটিস করবে, এক্সামে কিন্তু অবশ্যই এই টাইপের একটা কোশ্চেন পাবে। চলে আসো পরের কোশ্চেন। 12 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা নিরেট ধাতব গোলককে গলিয়ে 27টা অভিন্ন গোলক তৈরি করা হয়। মূল গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং গঠিত 6টি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কি হবে। তো গোলকের যে সূত্র একটুখানি আগেই তোমাদের করালাম, সেখানে বললাম যে সমগ্র তলের ক্ষেত্রফল হোক আর গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যাই বলুক না কেন, দুটোই একই হয়। কি হয়, 4 পাই আর স্কোয়ার। আর গোলকের আয়তন কি, আয়তনের সূত্র হলো 4/3 পাই আর কিউব, সেটাই এখানে কাজে লাগবে। 12 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা নিরেট গোলককে গলাচ্ছে। তো 12 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট যে গোলক, তার আয়তন কি হবে, 4/3 পাই আর কিউ। আর এর ভ্যালু 12 বলা আছে, তো 12 কিউব। তো এখান থেকে বড় গোলকের আয়তন বেরিয়ে গেল এবং বড় গোলকের থেকে ছোট ছোট গোলক বানাচ্ছে এবং ছোট গোলকের ব্যাসার্ধ কত সেটা আমি এখান থেকে বার করব। তো ধরে নিচ্ছি ছোট গোলকের ব্যাসার্ধ কত, ছোট গোলকের ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি আর। তাহলে ছোট গোলকের আয়তন কি হবে, 4/3 পাই আর এর কিউব। আর আমি ব্যাসার্ধ ধরে নিয়েছি। আর কটা গোলক বানছে এরকম ছোট গোলক, 27টা গোলক বানছে, তো এর সাথে আমি 27 গুণ করে দিলাম। তাহলে দুটোর আয়তন এখান থেকে সমান হয়ে গেল। এবার এখান থেকে কাটাকুটি যাচ্ছে, 4/3 পাই, 4/3 পাই কেটে গেল টোটালি। এখানে সমানের লেফট সাইডে আছে 12 কিউব। তো এখান থেকে আর এর কিউব সমান কি বলতে পারি, আর এর কিউব সমান 12 কিউব বাই কত, বাই হলো 27। তো 27 সমান আমি এখানে বলতে পারি 27 কিসের কিউব, 3 এর কিউব। তো এখান থেকে আমি টোটাল হোল কিউব নিয়ে নিচ্ছি, 12/3 এর হোল কিউব, 3 আর 12 কাটাকুটি করলে 4। তাহলে 4 এর কিউব মানে কত, 4 এর কিউব মানে 64। 4 এর কিউব মানে কত, 64। আচ্ছা 4 এর কিউব 64 এখান থেকে লাগছে না, এখানে আর এর ভ্যালু বার করতে হবে। তো আর সমান কত হবে, আর সমান হবে এখানে আর এর কিউব সমান 4 এর কিউব, তো আর এর ভ্যালু কত হবে, আর এর ভ্যালু হবে 4। তাহলে এখান থেকে পেয়ে গেলে কি, এখান থেকে পেয়ে গেলে ব্যাসার্ধ। এবার এখানে বলছে দেখো যে মূল যে গোলক তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তো আমি মূল গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বার করছি, 4 পাই 4 পাই ব্যাসার্ধ স্কয়ার। ব্যাসার্ধ কত, 12 সেন্টিমিটার, ব্যাসার্ধ হলো 12 সেন্টিমিটার, তো 12 স্কয়ার। আর অনুপাত করতে বলেছে যে 6টা ছোট গোলক, তাহলে 6টা ছোট গোলক, তাহলে এখানে 6 গুণ করলাম, 4 পাই আর স্কয়ার। আর এর ভ্যালু দেখো এখানে পেয়েছি কত, 4, তো 4 এর স্কয়ার। এবার সমানের দুই সাইড থেকে 4 পাই কেটে গেল, এখানে থাকছে 12 এর স্কয়ার আর এদিকে থাকছে 6 ইন্টু 4 এর স্কয়ার। আচ্ছা 4 এর স্কয়ারকে 4 ইন্টু 4 লিখছি, 12 এর স্কয়ারকে 12 ইন্টু 12 লিখছি, যাতে করে কাটাকুটি করতে সুবিধা হয়। 6 দিয়ে কাটো, 6 2 12, 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে 3 4 12, আর এই 2 কাটাকুটি যাচ্ছে, 2 2 4। তো রেশিও আসছে কত, 3:2। দেখো কোন অপশন আছে, অপশন সি তে আছে, অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। কোনো একটা স্কুলের ছাত্রের সংখ্যা 10%, ছাত্রীর সংখ্যা 1/4 সমান, ছাত্র এবং ছাত্রীর অনুপাত কত। ইজি কোশ্চেন। তো আমি ধরে নিচ্ছি টোটাল ছাত্র ছাত্রীর সংখ্যা x জন। তো x এর 10% কি, x এর 10%। আচ্ছা এখানে টোটাল ছাত্র ধরলে হবে না, এখানে ধরতে হবে যে টোটাল ছাত্র আমি ধরে নিই, টোটাল ছাত্র x আর টোটাল ছাত্রীর সংখ্যা কত, টোটাল ছাত্রীর সংখ্যা y। তো এখানে বলেছে টোটাল ছাত্র সংখ্যা 10%, তো x এর 10% আর ছাত্রীর সংখ্যার 1/4 সমান। তো ছাত্রীর সংখ্যা কত, টোটাল y জন, y এর 1/4 সমান। তাহলে এখান থেকে আমরা ছাত্র এবং ছাত্রী যে রেশিও, সেই রেশিও এখান থেকে পেয়ে যাব। তো পার্সেন্টেজটা তুলে দিয়ে আমি এখানে নিচে 100 বসালাম। এবার x বাই, আচ্ছা এখানে 0 0 কাটলো, x বাই y এর রেশিও কত আসছে, রেশিও আসছে 10/4। কাটাকুটি যাচ্ছে, 2 2 4, 5 2 10, অর্থাৎ 5/2। অর্থাৎ এখানে ছাত্র এবং ছাত্রীর সংখ্যার অনুপাত, কারণ x ছাত্র ধরেছিলাম, অর্থাৎ x:y এর ভ্যালু আমরা পেলাম 5:2। তো ছাত্র এবং ছাত্রীর সংখ্যার অনুপাত কি পেলাম, 5:2। অপশন নাম্বার বি
এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। রাম 21,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো, কয়েক মাস পর শ্যাম 36,000 টাকা দিয়ে ওই ব্যবসায় যোগদান করলো। তো রাম কিন্তু প্রথম থেকে ব্যবসা শুরু করেছে, কয়েক মাস পরে এসছে শ্যাম। বলছে বছরের শেষে যদি তাদের লভ্যাংশ সমান অনুপাতে বন্টিত হয়, সমান অনুপাতে বন্টিত মানে কি 1:1 এই অনুপাতে বন্টিত হয়েছে, তবে কত মাস বাদে শ্যাম ওই ব্যবসাতে যোগদান করেছিল। তো ধরে নিচ্ছি শ্যামের টাকা কত মাসের জন্য লেগেছিল, তো আমি ধরে নিচ্ছি এক্স মাসের জন্য শ্যামের টাকা লেগেছিল। তো ফার্স্টে 21,000 টাকা, 21,000 টাকা কার? রামের টাকা। এই রামের টাকাটা কিন্তু টোটাল 12 মাসের জন্য ইনভেস্ট ছিল, আর শ্যাম ধরে নিচ্ছি এক্স মাসের জন্য সে টাকাটাকে ইনভেস্ট করেছিল। আমি কি ধরছি? শ্যাম এক্স মাসের জন্য, শ্যাম এক্স মাসের জন্য টাকা ইনভেস্ট করে, শ্যাম এক্স মাসের জন্য টাকাটা ইনভেস্ট করে। তো 36,000 টাকা ইনভেস্ট করছে কতদিনের জন্য? এক্স মাসের জন্য। তো লভ্যাংশ এখানে কত বলা আছে? বছরের শেষে 1:1, তো 1:1 অনুপাতে ভাগ হয়ে যাচ্ছে। তো এবার এখান থেকে কাটাকুটি করে এক্স এর মান বার করলে পেয়ে যাবে যে শ্যাম কত মাসের জন্য ইনভেস্ট করেছে। তো এখানে দেখো 3টে শূন্য 3টে শূন্য কেটে গেল, এখান থেকে কাটাকুটি করো, 12 দিয়ে কাটলে 3 12 36, 3 দিয়ে কাটো 3 7 21। তো এক্স এর ভ্যালু কি পাচ্ছ? এক্স এর ভ্যালু পাচ্ছ 7, অর্থাৎ শ্যাম 7 মাসের জন্য, শ্যাম 7 মাসের জন্য কিন্তু ইনভেস্ট করেছিল। তাহলে কোশ্চেন কি জানতে চাইছে? কত মাস বাদে শ্যাম ওই ব্যবসাতে যোগদান করেছিল। তাহলে 1 বছর মানে 12 মাস, 12 মাসের থেকে 7 মাস বিয়োগ করে দাও, 5 মাস, 5 মাস বাদে শ্যাম কিন্তু এই ব্যবসাতে যোগদান করেছিল। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। একটি চৌবাচ্চা এবিসি নল দ্বারা যথাক্রমে এত 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 ঘন্টায় পূর্ণ হয়। এ নল সবসময় খোলা থাকলে বি এবং সি নল পালা করে পরপর 1 ঘন্টা করে খোলা থাকে। অর্থাৎ এখানে কি বলছে? এখানে বলছে যদি এ নলটা কিন্তু সবসময় খোলা আছে, তো এ নল সবসময় খোলা আছে, কিন্তু প্রথম ঘন্টায় সাপোজ ধরো বি নল খোলা আছে, তাহলে ঠিক পরবর্তী ঘন্টায় সি নলটা খোলা থাকবে। অর্থাৎ প্রত্যেক ঘন্টায় এ নল তো খোলা থাকছেই, তো প্রথম ঘন্টায় এ নল সাথে বি নল খোলা থাকছে, দ্বিতীয় ঘন্টায় এর সাথে সি খোলা থাকছে, আবার এর ঠিক পরবর্তী ঘন্টায় এর সাথে বি নল খোলা থাকবে, আবার এর ঠিক পরবর্তী ঘন্টায় এর সাথে সি নল কিন্তু খোলা থাকছে। এইভাবে কিন্তু পাটে পাটে নলগুলো খোলা হচ্ছে এবং এ নলটা সবসময় খোলা থাকছে, সেটাই এখানে অঙ্কে বলা আছে। তো এখানে যা যা বলেছে সেটা আগে ফার্স্টে লিখে নাও। এ নল দ্বারা কত সময় ফিল হয়? 12 ঘন্টায় ফিল হয়। বি নল দ্বারা ফিল হয় 15 ঘন্টায়। সি নল দ্বারা ফিল হয় কত? 20 ঘন্টায়। এই তিনটের লসাগু কত? 12 15 60 20 লসাগু হবে 60। তো এটাই হবে ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি, চৌবাচ্চার টোটাল ক্যাপাসিটি। এবার এখান থেকে এ এর এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছ, 60 কে 12 দিয়ে ভাগ করলে 5। একইভাবে বি এর এফিসিয়েন্সি পাচ্ছ কত? 4। সি এর এফিসিয়েন্সি পাচ্ছ কত? 3। এবার এখানে বলছে দেখো যে যদি এইভাবে এ নলটা সবসময় খোলা রেখে বি এবং সি নলকে 1 ঘন্টা পালা করে যদি পরপর খোলা থাকে, তাহলে চৌবাচ্চাটা কত সময়ে পূর্ণ হবে। তো এখানে দেখো যদি প্রথম ঘন্টায়, ফার্স্ট ঘন্টায় নলটা কত ইউনিট জল ফিল করছে? এ ফিল করছে 5 ইউনিট, বি ফিল করছে 4 ইউনিট, তাহলে 5 + 4 কত ইউনিট জল ফিল হচ্ছে? 9 ইউনিট জল ফিল হচ্ছে। সেকেন্ড ঘন্টায়, দ্বিতীয় ঘন্টায় এসে কি হচ্ছে? এ নল তো চলছেই, তার সাথে এবার চলছে কি? এবার কিন্তু বি নলকে বন্ধ করে দিয়ে সি নলকে চালানো হচ্ছে, এবং সি নলের এফিসিয়েন্সি কত? সি নলের এফিসিয়েন্সি হলো 3। তো 5 আর 3 8 ইউনিট জল ফিল হচ্ছে। আবার এর ঠিক পরবর্তী ঘন্টায় এ ফিল করছে 5 ইউনিট, আর বি প্রত্যেক ঘন্টায় ফিল করে 4 ইউনিট, অর্থাৎ 9 ইউনিট ফিল হচ্ছে। মানে আবার রিপিটেশন চলে আসছে। অর্থাৎ এখান থেকে আমি বলতে পারি যে 2 ঘন্টায় ফিল হচ্ছে কত ইউনিট? 9 আর 8 যোগ করলে 17 ইউনিট জল ফিল হচ্ছে। এবার কি বলেছিলাম? এই ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি যে 60, এই 17 ইউনিটকে এমন সংখ্যা দ্বারা গুণ করব এর সাথে যেন হয় 60 হয় অথবা 60 এর কম হয়। তো 17 সাথে 4 গুণ করলে 4 17 68 হবে না, তাহলে 3 গুণ করতে হবে। 3 গুণ করলে 3 17 51, তো এদিকে 3 গুণ করছি মানে এদিকেও 3 গুণ, অর্থাৎ টোটাল 3 2 6 ঘন্টায় ফিল হচ্ছে কত?
31751 ইউনিট ফিল হচ্ছে। এবার এই যে 2 ঘন্টা করে এক একটা পেয়ার কিন্তু কমপ্লিট হচ্ছে, অর্থাৎ এই 6 ঘন্টা পরে এর পরবর্তী ঘন্টায় অর্থাৎ 7 নম্বর যে ঘন্টা, সেই ঘন্টায় কে আসবে? সেই ঘন্টায় আসবে কিন্তু এ আর বি এই নল। এখানেই কিন্তু অঙ্ক খেয়াল রাখবে। এই যে 2 ঘন্টার আমি পেয়ার করলাম, 2 ঘন্টার পেয়ার মানে এ থেকে বি আর এ থেকে সি। তো এ থেকে সি এর পরের যে ঘন্টা, ঠিক 1 ঘন্টা যদি আমি যোগ করি, সেই 1 ঘন্টায় আসবে কে? 1 ঘন্টায় আসবে এ অ্যান্ড বি ফিল করতে আসবে। তো এ অ্যান্ড বি 1 ঘন্টায় ফিল করে কত ইউনিট? 9 ইউনিট। তো 9 ইউনিটের সাথে যোগ করো, যোগ করলে এখান থেকে পেয়ে যাচ্ছ 51 আর 9 যোগ করলে 60 ইউনিট। তাহলে এক টোটাল আমার কিন্তু ট্যাঙ্ক ফিল হয়ে গেল। টোটাল টাইম লাগলো কত? 6 ঘন্টা আর 1 ঘন্টা, 7 ঘন্টা টাইম লাগছে। অপশানে দেখো কোথায় আছে? অপশন নাম্বার ডি তে আছে। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো এর পরের কোশ্চেন। পরের কোশ্চেনটা এখানে ক্যালেন্ডারের কোশ্চেন, এবং ক্যালেন্ডারের যে কনসেপ্ট গুলো, প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু ডিটেলসে বোঝানো আছে তোমাদের রিজনিং ফাউন্ডেশন ব্যাচে। এই চ্যানেলেই আছে, দেখে নেবে রিজনিং ফাউন্ডেশন ব্যাচ। সেই রিজনিং ফাউন্ডেশন ব্যাচে যত রকমের তোমাদের ক্যালেন্ডার থেকে কোশ্চেন হয়, সব রকম কোশ্চেন কিন্তু সেখানে ডিটেলসে ভালোভাবে কিন্তু বোঝানো আছে, ভালোভাবে সেখান থেকে দেখে নেবে। আচ্ছা, এখান থেকে আমি সলভ করিয়ে দেখাচ্ছি যে কিভাবে তোমরা এক্সাম হলে সলভ করবে। এখানে বলেছে 2014 সালের 12 সেপ্টেম্বর 2014, দিন বলে দিয়েছে কি? মঙ্গলবার, অর্থাৎ টুয়েসডে বলে দিয়েছে। জানতে চাইছে কি? জানতে চাইছে 25 সেপ্টেম্বর 2021 কি বার হবে? ইজি কোশ্চেন। এখানে ফার্স্টে কি করতে হবে? ডেটটাকে সমান করে নাও, অর্থাৎ আমি 2014 সালে 25 সেপ্টেম্বর কি বার ছিল সেটা আগে বার করে নেব। তো 2014 সালে 25 সেপ্টেম্বর কিভাবে বার করবো? 12 সাথে 7 যোগ করো, কারণ 7 দিন যোগ করলে সেই বারটা রিপিট হয়। তাহলে 12 সাথে 7 যোগ করলে কি হচ্ছে? 7 যোগ করলে হচ্ছে 19। 19-এর সাথে আবার 7 যোগ করো, 19-এর সাথে 7 যোগ করলে 26 তারিখ, মানে 12 তারিখ মঙ্গলবার। তারপর 12 সাথে 7 যোগ করলে 19 তারিখ মঙ্গলবার, 19-এর সাথে 7 যোগ করলে 26 তারিখ মঙ্গলবার। তো আমার বার করতে হবে কি? বার করতে হবে 25 তারিখ কি বার। তাহলে 26 তারিখ যদি মঙ্গলবার হয়, তাহলে 25 তারিখ ঠিক তার আগের দিন, অর্থাৎ মন্ডে হবে। তো এখান থেকে আমি পেয়ে গেলাম 2014 সালে 25 সেপ্টেম্বর কি বার? মন্ডে হবে। এবার এর রেসপেক্টে এই 25 সেপ্টেম্বর 2014 আর 25 সেপ্টেম্বর 2021 এর রেসপেক্টে আমি বার করব যে 25 সেপ্টেম্বর 2021-এ কি বার ছিল। তো যখন আমি দেখতে পাচ্ছি ডেট এবং তার মান্থ সেম আছে, ইয়ারের গ্যাপ আছে, তো ইয়ার গ্যাপটা আমি বার করব, অর্থাৎ 2021 থেকে 2014 এর কত বছর ইয়ার গ্যাপ? ইয়ার গ্যাপ হলো 6 আর 1 7 বছর। এবার দেখবো এই 2014 থেকে, অর্থাৎ 25 সেপ্টেম্বর 2014 থেকে 25 সেপ্টেম্বর 2021, এই যে টাইম ইন্টারভ্যালের মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে। তো এর মধ্যে দেখো 2016 বছর কিন্তু লিপ ইয়ার, 2020 সাল এটাও কিন্তু লিপ ইয়ার, এছাড়া আর কোনো লিপ ইয়ার নেই। তাহলে টোটাল লিপ ইয়ারের সংখ্যা কটা? 2টো। তো যোগ করে দাও, 7 আর 2 যোগ করলে 9 হচ্ছে। 9 কে 7 দিয়ে ভাগ করো, 7 দিয়ে ভাগ করলে এখান থেকে রিমাইন্ডার পাচ্ছ কত? রিমাইন্ডার পাচ্ছ 2টো, অর্থাৎ 2টো অড ডে যোগ হবে। তাহলে মন্ডের সাথে 2টো অড ডে যোগ করে দাও। মন্ডের পরের দিন মঙ্গলবার, মঙ্গলবারের পরের দিন বুধবার, অর্থাৎ ওয়েডনেসডে। এর কিন্তু সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, অপশন নাম্বার সি, বুধবার। এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। নিচের অঙ্কটার মান নির্ণয় করো। ইজি কোশ্চেন। কিভাবে সলভ করবে? অঙ্ক কিন্তু এক্সাম হলে পাতাবে না। সলভ করতে হয় কিভাবে? এখানে দেখে নাও, এখানে আছে √81। তো 81-র বর্গমূল করলে কত হয়? 9। 9 ইন্টু 3 মাইনাস এখানে 16-র বর্গমূল করলে হয় কত? 4। 4 ইন্টু 4। ঠিক যেটুকু লিখছি এইটুকুই এক্সাম হলে লিখবে। তারপরে দেখো এখানে আছে কি 16-র বর্গমূল। 16-র বর্গমূল করলে কত হয়? 4। 4 ইন্টু 4। নিচে আছে 81। 81 মানে কি? 9। 9 ইন্টু কি হচ্ছে? 9 ইন্টু 3। এবার এখানে গুণ করো, গুণ করলে পেয়ে যাচ্ছে 27 মাইনাস 16, আর নিচে হচ্ছে 16 মাইনাস 27। তো 27 থেকে 16 বাদ দিলে উপরে থাকছে প্লাস 11, আর নিচে হচ্ছে মাইনাস 11। 11 11 কেটে গেল, অ্যান্সার হবে -1, যেটা আছে অপশন ডি তে। তো অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। যদি ওয়ের ভ্যালু এখানে বলা আছে 3x + 12, ওয়ের ভ্যালু বলে দিয়েছে, এক্স এর মান কত? এর মতো ইজি কোশ্চেন হয় না। এখানে ওয়ের ভ্যালু বলে দিয়েছে, তো 5 = 3x + 12 সমানের এই সাইডে নিয়ে যাও। 3x সমান কত হচ্ছে?
5 মাইনাস 12 মানে -7, এক্স এর ভ্যালু -7/3। অ্যান্সার হবে অপশন ডি এর কিন্তু সঠিক অ্যান্সার। তো তোমাদের 50টা কোশ্চেন থাকবে, ফুড এসের কথা বলছি। তো 50টা কোশ্চেনের মধ্যে এইরকম ধরনের কোশ্চেনও তোমরা পাবে যেগুলো তোমাদের উইদিন 5 সেকেন্ডের মধ্যে সলভ হয়ে যাবে বা দেখেই সলভ করতে পারবে। চলে আসো পরের কোশ্চেন। একটি খরগোশ যতক্ষণে 5 লাফ দেয়, একটা কুকুর ততক্ষণে 4 লাফ দেয়। ভালো কোশ্চেন, কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর বলছে কুকুরের 3 লাফ খরগোশের 4 লাফের সমান হলে ওদের দ্রুতির অনুপাত কত সেটা বার করতে বলছে। তো আমি ধরে নিচ্ছি যে কুকুর 3 লাফ এবং খরগোশ যে 4 লাফের সমান দূরত্ব যায়, সেই দূরত্বটা আমি ধরে নিচ্ছি কি, দূরত্বটা ধরে নিচ্ছি এক্স মিটার যায়। কত দূরত্ব যায়? এক্স মিটার ডিস্টেন্স যায়। তাহলে কুকুর 1 লাফে কত যাবে? কারণ হচ্ছে কুকুর 3 লাফে, আমি ধরেছি কি কুকুর 3 লাফে এবং খরগোশ 4 লাফে কত ডিস্টেন্স যায়? এক্স মিটার ডিস্টেন্স যায়। তাহলে কুকুর 1 লাফে যায়, 1 লাফে যায় কত? 3 লাফে যায় যদি এক্স মিটার, তাহলে 1 লাফে যায় x/3 মিটার ডিস্টেন্স কুকুর যায়। একইভাবে এখান থেকে বার করো যে কুকুর 4 লাফে কতটা যায়। তো কুকুর 4 লাফে, কারণ 4 লাফে কেন এখানে বলেছে অঙ্কে যে ফার্স্ট লাইনে যেটা বলেছে একটা খরগোশ যতক্ষণে 5 লাফ দেয়, কুকুরটা ততক্ষণে 4 লাফ দেয়। তো 4 লাফে কুকুর কতটা যায়? এর সাথে 4 গুণ করে দাও, অর্থাৎ 4x/3 মিটার ডিস্টেন্স যায়। একইভাবে এখান থেকে বার করতে পারবে যে খরগোশ 1 লাফে যায়, 1 লাফে যায়, আমি ধরেছিলাম খরগোশ 4 লাফে যায় এক্স মিটার। তো খরগোশ যদি 4 লাফে এক্স মিটার যায়, তাহলে 1 লাফে যায় x/4 মিটার ডিস্টেন্স। একইভাবে খরগোশ 5 লাফে কতটা যায় সেটা বার করো। খরগোশ 5 লাফে যায় 5x/4 মিটার ডিস্টেন্স খরগোশ যায়। এবার এখান থেকে বার করো কুকুরের দ্রুতি আর খরগোশের দ্রুতি। তো কুকুরের দ্রুতি ইজ টু খরগোশের দ্রুতি, কুকুরের দ্রুতি ইজ টু খরগোশের দ্রুতি সমান কত? কুকুর কতটা পথ যাচ্ছে? দেখো 5 লাফ দেয় আর ততক্ষণে কুকুর দেয় 4 লাফ। তো 4 লাফে কুকুর যায় কত মিটার? 4x মিটার, 4x/3। আর খরগোশ 5 লাফে যাচ্ছে কত? 5x/4, 5x/4। x কেটে গেল, কোনাগুনি গুণ করে দাও, 4 4 16, 3 5 15, অর্থাৎ 16:15 রেশিও আসছে। যেটা আছে দেখো অপশন বি তে, কুকুরের দ্রুতি এবং খরগোশের দ্রুতি কত? 16:15। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। 3x + 4y + 9 এবং 3x + 4y + 7 সমান্তরাল সরলরেখার দুটোর মধ্যে দূরত্ব কত, সেই দূরত্ব এখান থেকে তোমাদের বার করতে হবে। তো যখনই দেখবে যে সমীকরণ 3x + 4y, এখানে আমি 9টাকে সমানের ডান সাইডে নিয়ে যাচ্ছি, নিয়ে গেলে কি হয়ে যাবে? -9। একইভাবে পরের সমীকরণ থেকে দেখো 3x + 4y, অর্থাৎ x এবং y এর কোএফিসিয়েন্ট দেখো দুটো সমীকরণের ক্ষেত্রে মিলে গেল। তো যখনই এটা মিলে যাবে তার অর্থ কি? এই দুটো হলো প্যারালাল লাইন। এই দুটো কি? এই দুটো হলো প্যারালাল লাইন্স, অর্থাৎ সমান্তরাল কিন্তু রেখা। তাহলে এই দুটোর রেখার মধ্যে ডিস্টেন্স বার করার সূত্র কি? ডিস্টেন্স বার করার সূত্র হলো মড এই যে বাইরের যে কোএফিসিয়েন্ট অর্থাৎ -9 আর -7, এই কোএফিসিয়েন্টের বিয়োগফল অর্থাৎ -9 যে কোনো একটার থেকে যে কোনো একটা বিয়োগ করে দেবো, কোনো যায় আসে না, কারণ বাইরে মড আছে মানে আমার বিয়োগ করার পর অর্থাৎ এদের ডিফারেন্স যেটা আসবে সেটা সবসময় আমার কিন্তু পজিটিভ চলে আসবে। তো -9 মাইনাস অফ -7, যেহেতু দুটো মাইনাস আছে দুটোর মধ্যে ডিফারেন্স বার করছি, আর বাই √ অফ এখানে x এর কোএফিসিয়েন্টের স্কয়ার অর্থাৎ 3 এর স্কয়ার, y এর কোএফিসিয়েন্টের স্কয়ার অর্থাৎ 4 এর স্কয়ার। তো এখান থেকে মড ভ্যালু পেয়ে যাবে, এখান থেকে -9 আর -9 আর মাইনাস মাইনাস +7 হয়ে যাচ্ছে, তো -2 হয়ে যাচ্ছে, -2। আর নিচে দেখো এখানে 3 3 9 আর 4 4 কত হচ্ছে? 16।
মড উঠে যাবে কখন, এই নেগেটিভ থাকবে না তখন মড উঠে যাবে, অর্থাৎ মডের কাজ কি নেগেটিভ ভ্যালুকে পজিটিভ করা। তো এখান থেকে পজিটিভ হয়ে গেল 2, মড উঠে গেল, আর নিচে হচ্ছে 16 আর 9 আর যোগ করলে কত হচ্ছে 25। তো 25-এর বর্গমূল কি আমরা জানি, 25-এর বর্গমূল হলো +-5। তো +-5 এর মধ্যে প্লাসটাকে কনসিডার করব, কারণ যেহেতু বাইরে মড ছিল। তো এখান থেকে হয়ে যাবে 2/5। তো অ্যান্সার কি আসছে 2/5 একক, অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এদের মধ্যে ডিস্টেন্স কত, 2/5 একক। চলে আসো পরের কোশ্চেন। একটা দুর্গে 840 জন সৈন্যের 70 দিনের খাবার মজুদ ছিল। এই টাইপের কোশ্চেন কিন্তু অলরেডি তোমাদের পড়ানো হয়েছে এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে বলছে 840 জন লোকের 70 দিনের খাবার মজুদ ছিল, তাহলে টোটাল খাবার এখান থেকে পেয়ে গেলে। তারপর বলছে দেখো 10 দিন পর আরো 210 জন সৈন্য দুর্গে এলো, অবশিষ্ট খাদ্য সকল সৈন্যের আর কতদিন চলবে। তাহলে 10 দিন ধরে কতজন লোক খেয়েছিল, এই 840 জন লোকই খেয়েছিল। তাহলে 840 জন লোক 10 দিনে খায় কত, এতটা খাবার খেয়েছে, বিয়োগ করে দাও, তাহলে অবশিষ্ট খাবার পেয়ে যাচ্ছ। এবং এই যে অবশিষ্ট খাবার, এই অবশিষ্ট খাবারটা খাচ্ছে কারা, এই 840 জন লোক তো খাচ্ছেই, তার পাশাপাশি 210 জন যে লোক আবার নতুন এসছে তারাও কিন্তু খাবে এই অবশিষ্ট খাবারটা। যদি খায় কত দিন লাগবে, ধরে নিচ্ছি আমি এখানে ডি দিন লাগবে, তো এর সাথে ডি গুণ করে দিলাম, করে এখান থেকে সমীকরণ সলভ করে ডি এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি। এখান থেকে দেখো 840, আর আমি যদি 840 কমন নিই তাহলে 70 মাইনাস কি হচ্ছে, 70 মাইনাস 10 হচ্ছে, তাহলে 70 থেকে 10 বাদ দিলে 60 হচ্ছে। তো ডাইরেক্ট আমি এখান থেকে গুণ করছি, 840 এর সাথে 60 গুণ করছি, ইকুয়াল টু এখানে যোগ করো 0, 4 আর 1 কত হচ্ছে 0, 4 আর 1 5, আর 8 আর 2 যোগ করলে কত হচ্ছে 10 ইন্টু ডি। 0 0 কাটলো, 6 দিয়ে যাচ্ছে কিনা দেখো, 6 দিয়ে যাবে না, 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে কাটো এখান থেকে, 3 2 6, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 5 15, এখানে 5 দিয়ে যাচ্ছে, 5 7 35, 5 দিয়ে কাটো, 5 1 5, আর 3 থাকছে, 5 6 30, 5 8 40, 7 দিয়ে যাচ্ছে, 7 2 14, 14 2 থাকছে, 4 7 কত 28, তাহলে এখানে 2 থাকছে আর 24 থাকছে, তাহলে ডি এর ভ্যালু কত পাচ্ছ, 24 দুগুণ কত 48 দিন, 24 2 48 দিন। অ্যান্সার আসছে অপশন নাম্বার আর বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। একটি জমি 18,700 টাকায় বিক্রয় করলে জমির মালিকের 15% ক্ষতি হয়। এই টাইপের কোশ্চেনও কিন্তু জাস্ট এর আগের দিনের ক্লাসেই করিয়েছি। তো বলছে যদি আমি 18,700 টাকায় বিক্রি করি তাহলে তার 15% ক্ষতি হয়, ওই জমিটা কত টাকায় বিক্রি করলে মালিকের 15% লাভ হবে। তো এর আগের দিনের ক্লাসেই বলেছিলাম যে কিভাবে তোমাদের এক্সামে সলভ করতে হবে। এক্সামে এইটুকুই লিখবে যে 18,700 ওপরে হবে 115, নিচে হবে 85, কাটাকুটি করো, যে অ্যান্সারটা আসবে সেটাই কিন্তু এর সঠিক অ্যান্সার হবে। কিভাবে আসছে আরো আরেকবার এখানে বোঝাচ্ছি। 18,700 টাকা বিক্রি করছে, 18,700 টাকা বিক্রি করলে তার কি হচ্ছে 15% ক্ষতি হচ্ছে। তাহলে 15% যে ক্ষতিটা হচ্ছে, তাহলে সে বিক্রি করছে কত, 100 থেকে 15 বিয়োগ করে দাও, কারণ 15% তার ক্ষতি হয়েছে। তাহলে সে বিক্রি করছে কত, বিক্রি করছে 85% টাকায়। তো 85%-এর ভ্যালুই তো এই 18,700 টাকা। তো 85%-এর ভ্যালু 18,700, একের ভ্যালু কত 85, তাহলে নিচে চলে আসবে। 100-র ভ্যালু কত, 100-র ভ্যালু মানে জমিটার অ্যাকচুয়াল প্রাইস কত, জমিটার অ্যাকচুয়াল প্রাইস 100 থেকে পেয়ে যাচ্ছ। এবার এই যে অ্যাকচুয়াল প্রাইস ছিল, এই অ্যাকচুয়াল প্রাইসের ওপর জমিটার ওপর যদি তুমি 15% লাভ করতে চাও, তো লাভ করার অর্থ কি, 100 টাকায় লাভ করবে কত 15%, মানে 15 টাকা লাভ করবে। তাহলে জমিটা বিক্রি করছো কত, 115% দামে বিক্রি করছো, অর্থাৎ 115/100 এখানে গুণ করতে হচ্ছে। এই 100 কেটে যায়। তাই এর আগের দিনের ক্লাসেই আমি বলে রেখেছিলাম, যারা সেই ক্লাসটা করেছো, যে এর পরের থেকে বা এক্সাম হলে গিয়ে ডাইরেক্ট এইভাবে গুণ করবে, 100 লিখে বেকার টাইম ওয়েস্ট করার দরকার নেই। এখান থেকে 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 5 17 85, 5 দিয়ে কাটলে 5 2 10, 3 5 15, 17 দিয়ে কাটছে, 17 1 17, এখানে 1 থাকছে, 17 1 17, তো এখান থেকে হচ্ছে কত 1100। 11 ইন্টু 23 গুণ করলে হবে 3 3 আর 2 5, এখানে 2 253 আর 00 25300। দেখো কোন অপশনে আছে, আছে অপশন সি তে,
অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা বলে দিয়েছে 23 সেন্টিমিটার, ভূমির পরিসীমা বলে দিয়েছে কি, ভূমির পরিসীমা বলে দিয়েছে 77 সেন্টিমিটার। লম্ববৃত্তাকার চোঙ বলতে কি, লম্ববৃত্তাকার চোঙ এরকম হবে, লম্ববৃত্তাকার চোঙ, বাইরে দিয়ে আরেকটা লেয়ার থাকবে। আচ্ছা ছবিটা একটু এঁকে বেঁকে গেছে, যাই হোক আশা করি বুঝতে পেরেছো যে লম্ববৃত্তাকার চোঙ এরকম ধরনের হবে। তো লম্ববৃত্তাকার চোঙের কি বলেছে, বলেছে ভূমির পরিসীমা। তো ভূমির পরিসীমা কি, ভূমি তো একটা এখানে বৃত্ত, তো বৃত্তের পরিসীমার সূত্র আমরা জানি 2πr। তো 2πr এর ভ্যালু বলে দিয়েছে কত, 77। জানতে চাইছে লম্ববৃত্তাকার বক্রের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তো লম্ববৃত্তাকার চোঙের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি 2πr/h। যদি বলতো সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, তো সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি, সমগ্র তলের ক্ষেত্রফল সমান পৃষ্ঠতলের ক্ষেত্রফল যেটা বললাম সেটা তো যোগ করতেই হবে 2πr/h, তার সাথে নিচে এইটা যে এখানে বৃত্তটা আছে আর উপরে এখানে যে বৃত্তটা আছে এই দুটোর ক্ষেত্রফল যোগ করব। তো বৃত্তের ক্ষেত্রফল মানে কি πr²। কটা বৃত্তের ক্ষেত্রফল, দুটো বৃত্ত, কারণ উপরে একটা আছে নিচে একটা আছে, তাই এখানে 2πr²। এবার এখান থেকে কমন নাও, 2πr কমন নিলে h প্লাস r হবে সমগ্র তলের ক্ষেত্রফল। আর চোঙের আয়তনের সূত্র এর আগের দিনই পড়িয়েছিলাম, চোঙের আয়তনের সূত্র কি πr², h হলো চোঙের আয়তনের সূত্র। তিনটে সূত্র বলে দিলাম, আবারও বলে দিলাম, কারণ হচ্ছে সামনে এক্সাম চলে এসছে, এখান থেকেই এই সূত্রগুলো যদি মনে থাকে যাই কোশ্চেন দিক না কেন এই সূত্র অ্যাপ্লাই করে তোমরা সহজে অ্যান্সার করতে পারবে। তো পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি এখানে বার করতে হবে, তো পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি 2πr/h। তো 2πr এর ভ্যালু দেখো এখানে তোমরা পেয়ে গেছো 77, তো 77। উচ্চতা বলেছে দেখো 23 সেন্টিমিটার, তো 77 ইন্টু 23 গুণ করবে, গুণ করে অ্যান্সার কোনটা আসছে সেটা তোমরা মার্কিং করবে। তো অ্যান্সার কিন্তু এইটা আসবে, অপশন সি আসবে। বাড়িতে এটা গুণ করে দেখবে, গুণ করে আচ্ছা এখানে গুণ করার সহজ পদ্ধতি আমি কিভাবে এখানে বললাম যে এখানে অপশন সি অ্যান্সার হবে, তো তার টেকনিকটাও এখান থেকে শিখিয়ে দিই। 77 ইন্টু 23 যেই আমি দেখেছি, তো এখানে আমি ইউনিট ডিজিট গুলো গুণ করেছি, তো 3 আর 7 গুণ করলে 21 হবে, অর্থাৎ লাস্ট যে ডিজিট সেটা আমার কিন্তু সবসময় 1 আসবে। তো এখানে দেখলাম 1 নেই, অপশন কেটে দিলাম, এখানে 4 আছে অপশন কেটে দিলাম, এখানে 3 আছে অপশন কেটে দিলাম। অপশন সিতে একমাত্র দেখলাম ইউনিট ডিজিটে 1 আছে, তাই আমি বলে দিলাম যে অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। সুতরাং এক্সাম হলে গিয়ে এরকম ছোট ছোট যে স্মার্ট ওয়ার্ক গুলো এগুলো কিন্তু তোমাদের করতে হবে, এর ফলে টাইম তোমাদের কিন্তু সেভ হবে। যদি টাইম সেভ করতে চাও তাই করবে, আর যদি না করতে চাও তাহলে এই 23 আর 77 গুণ করবে, গুণ করতে করতে এই গুণটাই করতে তোমাদের 10 থেকে 15 সেকেন্ড টাইম লাগবে। তো যাই হোক, যে ছোট ছোট ট্রিক্স গুলো শেখানো হচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করবে, বাড়িতে কিন্তু প্র্যাকটিস করবে। আর কোশ্চেন গুলো যদি ভালো লেগে থাকে, ক্লাস যদি ভালো লেগে থাকে, যদি তোমাদের সঠিকভাবে আমি বোঝাতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু ক্লাসটাকে লাইক করবে। আর প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো কিন্তু দেখে নেবে। আর ক্লাসের রেসপন্স যদি খারাপ থাকে, আমি দেখছি বিগত কয়েকটা ক্লাসে দেখছি তোমাদের রেসপন্স খুবই খারাপ। রেসপন্স খারাপ থাকলে আমাদেরও কিন্তু তোমাদের প্রতি রেসপন্স খারাপ হবে, অর্থাৎ ক্লাসের সংখ্যা কমবে, ক্লাসের যে তোমাদের জিনিসগুলো শেখানো হচ্ছে তার লেভেল কিন্তু নিচে নামানো হবে। তো এটা কিন্তু সম্পূর্ণ তোমরা দায়ী, রেসপন্সিবল, তোমরা সম্পূর্ণ ফ্রিতে তোমরা ক্লাসটা পাচ্ছ, তাই বলে এটা নয় যে ফ্রিতে পড়ানো হচ্ছে মানে আউ ফাউ জিনিস পড়ানো হচ্ছে, এমনটা নয়। বিশ্বাস না হলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে দেখবে যে এই টাইপের কোশ্চেন দিচ্ছে কিনা। তো চলে আসো পরের কোশ্চেন। তাই বারবার বলছি যে ক্লাসগুলো পড়ানো হয়ে গেছে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখবে, ক্লাস ভালো লাগলে কিন্তু ক্লাসটাকে লাইক করবে, তাহলে আমরা বুঝতে পারি যে ক্লাস তোমাদের পছন্দ হচ্ছে কিনা বা তোমরা সঠিক বুঝতে পারছো কিনা, সেটা কিন্তু তোমাদের লাইকের উপরেই ডিপেন্ড করে। তো যাই হোক, চলে আসো পরের কোশ্চেন, 23 নাম্বার কোশ্চেন। একটি নাম্বারকে যদি ফার্স্টে 10% কমিয়ে তারপর 10% বাড়ানো হয় তবে নাম্বারটা কি পরিবর্তন হবে। তো ফার্স্টে 10% কমাচ্ছে, এটা সাকসেসিভ ডিসকাউন্টের কোশ্চেন। ফার্স্টে 10% কমাচ্ছে তাই -10 করলাম, তারপর 10% বাড়াচ্ছে +10 করলাম,
মাইনাস প্লাস গুণ করলে মাইনাস হয়, তাই এখানে মাইনাস লিখলাম, ইন্টু 10 × 10/100। আমরা পড়ে এসেছি সাকসেসিভ ডিসকাউন্টের সূত্র কি, এক্স প্লাস ওয়াই, আমি এইভাবেই পড়াই, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এবার যদি এখানে তোমাদের সাইন চেঞ্জ হয়, এই যে সাইনটা এখানে, এই যে পজিটিভ সাইনটা যদি এই সাইনের মধ্যে চেঞ্জ হয়, তাহলে সেই সাইন দুটোর গুণফল করে এখানে সেই সাইনটা বসাবে। যেমন আমি এখানে করলাম, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, মাইনাস প্লাস গুণ করলে মাইনাস, এখানে মাইনাস বসিয়েছি। তো এবার এখান থেকে এটা ক্যালকুলেট করো, +10 -10 কেটে গেল, তো মাইনাস এখানে 100 আর উপরে 10 × 10 গুণ করলে 100 হয়, এটাও কেটে গেল। তো এখানে কি হচ্ছে, -1 হচ্ছে। তো মাইনাসের অর্থ কি, মাইনাসের অর্থ হলো সেটা কিন্তু হ্রাস পাচ্ছে। তো হ্রাস পাওয়ার অর্থ হলো 1% কিন্তু কমে যাবে। তো অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। দুটো ট্রেনের দ্রুতির অনুপাত বলেছে 7:8, অর্থাৎ স্পিড এর অনুপাত। ফার্স্ট ট্রেনের স্পিড আমি ধরলাম স্পিড 1, সেকেন্ড ট্রেনের স্পিড ধরলাম স্পিড 2, সেটার যে রেশিও বলে দিয়েছে সেটা বলেছে কত, 7:8। বলছে দ্বিতীয় ট্রেনটি 4 ঘন্টায় 400 কিলোমিটার গেলে প্রথম ট্রেনের দ্রুতি কত। তো দ্বিতীয় ট্রেনের এখান থেকে আমি স্পিড পেয়ে যাব, কিভাবে পাবো, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, এই সূত্র থেকেই আমি পেয়ে যাব দ্বিতীয় ট্রেনের স্পিড কত। তো দ্বিতীয় ট্রেনের স্পিড হলো, ডিস্টেন্স কত যাচ্ছে 400 কিলোমিটার, কত স্পিডে কত ঘন্টায় যাচ্ছে 4 ঘন্টায় যাচ্ছে, তাহলে এটাকে ভাগ করে দাও, ভাগ করলে পেয়ে যাচ্ছ 100 কিলোমিটার পার ঘন্টা। 100 কিলোমিটার পার ঘন্টা হলো দ্বিতীয় ট্রেনের স্পিড। এবং দ্বিতীয় ট্রেনের স্পিডের রেশিও পেয়ে যাচ্ছ কত, 8, মানে 8 এর ভ্যালু বলা আছে 100 কিলোমিটার পার ঘন্টা। 1 এর ভ্যালু বার করো, 8 মানে 100, 1 মানে কত, 1 মানে 100/8, আর 7 এর ভ্যালু কত বার করো, তাহলে পেয়ে যাবে প্রথম ট্রেনের স্পিড কত ছিল। তো 100/8 × 7, 4 দিয়ে কাটলে 4 2 8, 4 25 100, 7 25 কত হচ্ছে, 7 25 175/2, 2 দিয়ে ভাগ করো, 8 2 16, 1 মানে 7 2 14, 5 2 10, 87.5 কিলোমিটার পার ঘন্টা হলো প্রথম ট্রেনের গতিবেগ, যেটা আছে দেখো অপশন নাম্বার ডি তে। অপশন ডি এর সঠিক অ্যান্সার। চলে আসো আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন এবং সব থেকে ইজি কোশ্চেন। এখানে বলছে 110 মিটার লম্বা একটা ট্রেন ঘন্টায় 72 কিলোমিটার বেগে, অর্থাৎ স্পিড বলা আছে, 132 মিটার একটা সেতুকে অতিক্রম করতে কত সময় লাগবে। তো এটাও সেই স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, এই সূত্রের উপরেই হবে। এবং তোমাদের বারবার পড়িয়েছি, যদি কোনো একটা ট্রেন কোনো একটা খুঁটি, কোনো একটা বাঁশের খোঁটা হোক, বা কোনো একটা টেলিগ্রাফ পোস্ট হোক, বা কোনো একটা মানুষকে হোক যদি অতিক্রম করে, ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। যদি সেই ট্রেনটা কোনো একটা সেতু, কোনো একটা ব্রিজ বা কোনো একটা ডিস্টেন্সকে অতিক্রম করে, তাহলে সেই ট্রেনটা কি করছে, নিজের দৈর্ঘ্যের পাশাপাশি সেই ব্রিজ বা সেই সেতুর দৈর্ঘ্যকেও কিন্তু সে অতিক্রম করবে। তো এখান থেকে এই সূত্রে বসাও, স্পিড দেখো বলে দিয়েছে 72 কিলোমিটার পার ঘন্টা, এখানে বসাও 72, একটু জায়গা ফাঁকা রাখো, যদি এখানে একক চেঞ্জ করতে হয় তাহলে আমি সেই একক চেঞ্জ করার জন্য এখানে আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য 5 এর 18 গুণ করতে পারবো। গুণ করতে হবে কিনা পরের যে ইউনিটগুলো আসবে সেটার উপরে ডিপেন্ড করবে। তো এখানে দেখো ডিস্টেন্স দেখো এখানে বলেছে সেতুকে অতিক্রম করতে হবে, তো সেতুকে যেহেতু অতিক্রম করবে, ট্রেনের দৈর্ঘ্য 110 আর সেতুর দৈর্ঘ্য কত 132, তো যোগ করে দাও। টাইম কত সেটা বার করতে হবে, সেটা আমি ধরে নিলাম টি। তো এই 110 আর 132 এই দুটো দেখো কি এককে আছে, মিটার এককে আছে। মিটার এককে যেহেতু আছে, এই কিলোমিটার পার ঘন্টাকে আমি 5 এর 18 দিয়ে গুণ করে আমি এটাকে মিটার পার সেকেন্ড এককে কনভার্ট করব। তো মিটার পার সেকেন্ড এককে কনভার্ট হয়ে গেল। এবার 18 কাটাকুটি করলে অ্যান্সার চলে আসবে, 18 দিয়ে কাটো, 18 দিয়ে কাটলে কত হচ্ছে 6 18, 4 18 72, 4 18 72 আসে। তো এখান থেকে হচ্ছে কত 20 ইকুয়াল টু, এখানে যোগ করো, যোগ করলে হচ্ছে 2, এখানে 4 আর এখানে 2 বাই টি। তো এখান থেকে কাটো, এখান থেকে কাটলে, আচ্ছা এখান থেকে আগে ফার্স্টে কাটাকুটি করার আগে টি এর ভ্যালু বার করে নাও, অর্থাৎ 242 বাই কত হচ্ছে 20, 2 দিয়ে কাটলে 10, 2 দিয়ে কাটলে 121। আর কাটাকুটি করার দরকার নেই। অনেক ক্যান্ডিডেট করবে কি, এই 10 কে
আবার 2 দিয়ে কাটবে, 2 দিয়ে 5 দুগুণ 10 বা কাটাকুটি যাচ্ছে কিনা সেটা চেক করবে। তো এরপরে যখন নিচে কোনো সংখ্যা 10 চলে আসবে কাটাকুটি করবে না, ওপরে পয়েন্টে বসিয়ে দেবে। 12.1 সেকেন্ড টাইম লাগবে, অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো আশা করি আজকের ক্লাসে যে 25টা কোশ্চেন পড়ানো হলো প্রত্যেকটা কোশ্চেন তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। যদি কোথাও ডাউট থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই কিন্তু ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।